সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের জনপ্রিয় সাপ্তাহিক আয়োজন প্রবাসী মুখ অনুষ্ঠানে। সাথে আছি আমি ইমরুল কায়েস। আজ প্রবাসী মুখের 751তম পর্ব প্রচার হচ্ছে। প্রিয় দর্শক, আজ আলোচনার জন্য প্রবাসী মুখ অনুষ্ঠানে দুজন অতিথি রয়েছেন। আমি তাদেরকে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে রয়েছেন ডক্টর সেলিম রেজা, শিক্ষক ও সমন্বয়ক, সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। ডক্টর সেলিম, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। এবং আমাদের সাথে আরেকজন রয়েছেন দৈনিক প্রথম আলোর কূটনৈতিক প্রতিবেদক রাহিদ এজাজ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আজ আমরা আমাদের এই পর্বে কাতারের শ্রমবাজার নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ দেশ কাতার এবং আমাদের অভিবাসী শ্রমিকরা সেখানে গিয়ে থাকে। এটি একটি গুরুত্বপূর্ণ বাজার। এই বাজারটি নিয়ে আমরা আলোচনা করব। সম্প্রতি কাতারের শ্রমমন্ত্রী বাংলাদেশ সফর করেছেন, তার সফরের আপডেটগুলো জানার চেষ্টা করব। প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশ থেকে 4টি খাতে দক্ষ কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে কাতার। ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডিং, এসি টেকনিশিয়ান ও প্লাম্বিং খাতে লোক নিতে চায় দেশটি। ঢাকা সফররত কাতারের শ্রমমন্ত্রী সাইদ বিন সামিক আল মাররির সঙ্গে মন্ত্রণালয়ের বৈঠকের পর এ তথ্য জানান তিনি। 4টা বিষয় তারা আমার লোক দিবে, তারা বাংলাদেশ থেকে। এই বিষয়টা গত বছর থেকে এবার আরও বেশি নেবে এবং সেটার জন্য আমাদের যে কমিটি মিটিং চলছে, তারপরে আমরা ইনশাল্লাহ এটা প্রোগ্রেস করবো ইনশাল্লাহ। তারপরে হচ্ছে ওয়েল্ডিং, এসি টেকনিশিয়ান আর আরেকটা প্লাম্বিং, প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, এবার কাতারের শ্রমমন্ত্রী অদক্ষ থেকে দক্ষ কর্মী নেওয়ার উপর জোর দিয়েছেন বৈঠকে। বাংলাদেশও দক্ষ কর্মী প্রস্তুত করে পাঠাতে চায়। দক্ষ কর্মী নেওয়ার বিষয়ে বাংলাদেশকে উৎসাহিত করতে চায়, জানান আরিফুল হক চৌধুরী। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর বৈঠক শেষে বলেন, বিএনপি সরকারের সঙ্গে মধ্যপ্রাচ্যের ভালো সম্পর্ক ছিল, কিংবা কিভাবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আরও অধিক সংখ্যক লোক পাঠানো যায় সেটা অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, আমরা প্রতিবেদনটি দেখলাম, আলোচনায় ফিরছি। আমি প্রথমে ডক্টর সেলিম রেজা আপনার কাছে জানতে চাইব যে কাতারের বর্তমান অবস্থাটা কি, আমাদের যে যারা অভিবাসী রয়েছেন তাদের কি অবস্থা, কি পরিমাণ রয়েছেন, ভিসা বন্ধ কেন, এই বিষয়গুলো একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। কাতারের বাজার বা কাতারের বর্তমান পরিস্থিতি যদি বলতে যাই, সেটা খুব বেশি আশাব্যঞ্জক নয় আমার কাছে। কারণ আমি প্রায়ই কাতারের অবস্থানত বিভিন্ন প্রবাসীদের সাথে কথা বলি এবং আমার গবেষণার তাগিদেই নানান রকম বিষয় নিয়ে তাদের সাথে আলাপ করতে হয়। এবং আমি আপনাকে একেবারে সাম্প্রতিক যে জিনিসগুলো সেগুলোই আমি বলতে পারি। আমাদের সরকারি হিসেব অনুযায়ী কাতারে প্রায় 4,73,000-এর মতো বাংলাদেশি কর্মী রয়েছেন, ধরা যায় 5 লক্ষের মতোই। এবং এই 5 লক্ষ কর্মীর মধ্যে 4 লক্ষ খাতা কলমে তারা বিভিন্ন রকমের সেক্টরে তারা নিয়োজিত রয়েছেন এবং বলতে গেলে এদের প্রায় 30% মতো অবকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচারাল বিভিন্ন প্রজেক্টে কাজ করছেন এবং বাকি 70% বিভিন্ন রকমের পেশায় তারা নিয়োজিত রয়েছেন। কিন্তু সমস্যাটা হলো, গত প্রায় 2 বছর ধরে কাতারে সার্বিকভাবে কাজের খুবই সংকট দেখা দিয়েছে এবং সেই সংকটটা চলমান আমেরিকা, ইসরায়েল এবং ইরান যুদ্ধের কারণে অনেকটাই বেড়ে গিয়েছে। এবং আপনি যদি ফিরোজ আল আজিজে যান বা নাজমা, যে জায়গাগুলো রয়েছে দোহাতে, সেই জায়গাগুলোতে দেখবেন যে প্রতিদিন অসংখ্য বাংলাদেশি কর্মী কিন্তু ভিড় করছেন, বসে আছেন এবং দিক বিদিক শূন্য হয়ে তারা তাকিয়ে আছেন। বিভিন্ন রকমের ইনফর্মাল যে কাজগুলো রয়েছে, একেবারে ডে লেবারের মতো কাজগুলো রয়েছে, ভারী জিনিস তোলার যে কাজগুলো রয়েছে, বাসাবাড়ি পরিবর্তনের কাজগুলো রয়েছে, এই রকম কাজ কোনো রকমে খুঁজে তারা জীবিকা নির্বাহ করার চেষ্টা করছেন। বড় দাগে আমরা দেখতে পাচ্ছি যে কাতারে এখন কিন্তু কাজের একটা বড় সংকট রয়েছে এবং সেখানে নতুন ভিসা যেগুলো দেওয়া হচ্ছে সেগুলোতে মানুষ 4 লক্ষ, 5 লক্ষ, আমি এমনও পেয়েছি 8 লক্ষ টাকা খরচ করে কাতারে গিয়েছেন এবং সেখানে দালালের প্রলোভনে পড়ে বা বিভিন্ন রকমের অনিয়মিত চ্যানেল দিয়ে তারা গিয়েছেন এবং গিয়ে সেখানে আবার বেকারত্ব এবং হতাশার মধ্যে পড়েছেন। সেই জায়গা থেকে আমি বলতে পারি যে কাতারে নতুন ভিসা দেওয়ার খবরটা আমার কাছে খুব বেশি আশাব্যঞ্জক নয়। বরং আমি খুশি হতাম যে কাতারে অবস্থানরত যেসব বেকার বাংলাদেশি কর্মী রয়েছেন তাদেরকে কী করে পুনর্বাসন করা যাবে বা তাদেরকে কী করে কর্মসংস্থান দেওয়া যাবে, সেটি যদি করা যেত। যেমন আপনি নিজেই বললেন যে সেখানে কাতারের শ্রমমন্ত্রী মহোদয় এসেছিলেন এবং আমাদের এখানে জয়েন্ট ওয়ার্কিং কমিটির মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ে বড় যে আউটকাম সেটা আমরা পেলাম কি, যে কাতার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশের 110টি টিটিসির মধ্যে থেকে বিশেষায়িত 5টি টিটিসি থেকে 4টি সেক্টরে, ওয়েল্ডিং, প্লাম্বার
এবং ইলেকট্রিশিয়ান এবং এর বাইরে রয়েছে এসি মেকানিক। এই 4টি দক্ষতায় তারা লোকজন নিতে চান। এখন প্রশ্ন হলো যে এই 4টি দক্ষতায় আমরা লোক পাঠাতে কতটুকু সক্ষম, কারণ আমরা তো আমাদের বাজারটা তো তৈরি হয়েছে অদক্ষ এবং স্বল্প দক্ষ শ্রমিক দিয়ে। এবং কাতার তার যে ডিজিটালাইজেশন ভিশন নিয়েছেন, এবং দেখা যাচ্ছে যে আগামী 2034 সালের মধ্যে কাতারে অদক্ষ বা স্বল্প দক্ষ লোকের পক্ষে চাকরি করাটা খুব কঠিন হয়ে পড়বে। এবং সেই জায়গাতে আমি কতটুকু দক্ষ শ্রমিক দিতে পারবো এবং সেই দক্ষতায়নের পথগুলো কি হবে, সেইগুলোই এখন আলোচনার বিষয় হবে বলে আমি মনে করি। এবং কাতার কিন্তু বলেছে যে আমরা অদক্ষ শ্রমিকদেরকে পুনর্বাসনের অংশ হিসেবে আমরা নিজেদের ব্যবস্থাপনায় 2টি প্রশিক্ষণ কেন্দ্র চালু করেছি, কিন্তু সেই 2টি প্রশিক্ষণ কেন্দ্রে কতজন বাংলাদেশি রয়েছেন বা বাংলাদেশিরা আদৌ সুযোগ পেলেন কিনা, বা বাংলাদেশের বেকার কর্মীদেরকে কোনো না কোনোভাবে সেই প্রশিক্ষণের মধ্যে ফেলা যায় কিনা, সে জায়গায় আমাদের কূটনৈতিক উদ্যোগগুলো কি হবে, সেই আলোচনাগুলো বেশি বেশি করার সময় হয়েছে বলে আমি মনে করি। বরং আমরা সরকারের পক্ষ থেকে যেটা দেখলাম যে কাতারের মাননীয় শ্রমমন্ত্রীর কাছে আহ্বান জানানো হয়েছে যে বাংলাদেশের 8টি ভিসা কেন্দ্র, বাংলাদেশের 8টি বিভাগে যেন ভিসা কেন্দ্র খোলা হয়, মেডিকেল সেন্টার খোলা হয় এবং বেশি বেশি করে যেন লোক নেওয়া হয়। ইমাম মুয়াজ্জিন নেওয়ার কথা বলা হয়েছে এবং সেখানে কেয়ার গিভার, নার্সিং এগুলো নেওয়ার কথা বলা হয়েছে। এগুলো তো বলা যায়, আমরা আমাদের পক্ষ থেকে চাপ তৈরি করতে পারি বা আশা তৈরি করতে পারি, কিন্তু আমরা কতটুকু প্রস্তুত বা আমাদের শ্রমিকদেরকে কতটুকু সেই প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করেছি, সেটাই আমার মনে হয় এখন একটা বড় আলোচনার বিষয় হওয়া উচিত। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা দিয়ে আমি শুরু করেছিলাম, যে কাতারে বর্তমানে অবস্থানরত যেসব বেকার বাংলাদেশি কর্মীরা রয়েছেন, আমি বেকার শব্দটা বলছি এই কারণে, কারণ এই শব্দটা তারা খুব হতাশার সাথেই ব্যবহার করে থাকেন এবং তাদের যে যাওয়ার খরচ এবং সেখানের কাজ না পাওয়ার কারণে যে দৈন্যদশা বা হাহাকার, সেটি আসলেই হৃদয় বিদারক এবং অমানবিক লাগে অনেক সময়। কোনো রকমে খেয়ে না খেয়ে অনেকেই বাস করছে। এবং এই ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমি এমন শ্রমিকও পেয়েছি যিনি বলছেন যে আমি গত 12 দিন ঘর থেকে বের হতে পারিনি এবং এই ঘরের মধ্যে কি খাচ্ছি না খাচ্ছি আমার কোনো এমপ্লয়ার কেউ খোঁজ নেয়নি, আমার কন্ট্রাক্টর খোঁজ নেয়নি। এবং এই যে একটা অমানবিক জীবনযাপনের মধ্যে তারা রয়েছে, সেখানে এমবেসির সাথে যোগাযোগ এবং এমবেসির কতটুকু সেবা সেখানে দিতে পেরেছে, সেই জায়গাগুলোতেও কিন্তু আমরা খুব বেশি আশাব্যঞ্জক উত্তর আমরা পাচ্ছি না। তো বড় দাগে আমি মনে করি কি, একদিকে প্রশিক্ষণটা খুব দরকার, প্রশিক্ষণ ব্যবস্থাপনাটা উন্নত করা দরকার, আরেকদিকে কি রয়েছে অবস্থানরত কর্মীদের কল্যাণ নিশ্চিত করার জন্য বেশি বেশি পদক্ষেপ দরকার। এই দুটো জায়গার সমন্বয় করে যদি আমরা কাতারের বাজারটাকে একটু যদি ধরতে পারি, আমি মনে করি যে সেখানে অনেক সুযোগ তৈরি হবে। কিন্তু সেই উদ্যোগের জায়গাটাই এখন বড় প্রশ্ন যে আমি কতটুকু দক্ষ শ্রমিক তৈরি করতে পারবো এবং সেই বাজারে আমি কতটুকু জোরাজুরি করতে পারবো। রাজেশ, আপনি তো শুনলেন যে কাতারের বাজারে এই মুহূর্তে কাজের সংকট রয়েছে এবং আমাদের যারা অভিবাসীরা রয়েছেন তারা অনেকেই বেকার অবস্থায় আছেন, ঠিকমতো কাজ পাচ্ছেন না। এক ধরনের সংকট আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে মধ্যপ্রাচ্য সংকটের পর। এই অবস্থায় আমরা দেখলাম যে শ্রমমন্ত্রী বাংলাদেশ সফর করেন, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে বৈঠক করেছেন এবং বৈঠকের আউটকাম নিশ্চয়ই আপনি জানেন। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী সেটা বলেছেন কোন কোন খাতের লোক নিতে চান, যদিও কাতারের শ্রমমন্ত্রী বলে নাই। তো এই যে ঘোষণাটি আসলে এটাকে মানে তাৎপর্যটা কি মনে করেন, যেখানে এক ধরনের সংকট চলছে, যেখানে আমাদের লোক আসেই সেটা তাদের বিষয়ে কথা না বলে নতুন করে আবার লোক পাঠানোর যে ঘোষণাটা দেওয়া? ধন্যবাদ ইমরুল। ডক্টর সেলিম যেটা বলছিলেন, উনি খুব চমৎকারভাবে ওনার কাজের অভিজ্ঞতা থেকেই কিন্তু বললেন যে এই মুহূর্তে কত আছে, কি অবস্থা, এবং বিশেষ করে ফেব্রুয়ারির 28 তারিখ থেকে ইরানের সাথে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে যুদ্ধ সংঘাত শুরু হয়েছে তার রেশ পুরো মধ্যপ্রাচ্য তো বটে, পশ্চিম এশিয়ার কোনো দেশে বাদ যায়নি। এবং বিয়োগান্তক ঘটনা হলো আমাদের দেশের বেশ কয়েকজন কর্মী মর্মান্তিকভাবে প্রাণও হারিয়েছেন। তো যেই প্রসঙ্গের অবতারণা উনি করেছেন, আমি যদি ভুল না বলি 4 থেকে 5 লক্ষ কর্মীর কথা বলছেন। এবং গত 2 বছর ধরে সংকট তো বটে, মধ্যপ্রাচ্যের যুদ্ধের পরে, বিশেষ করে ইরান যুদ্ধের পরে সংকটটা আরও ঘনীভূত হয়েছে। আমরা জানি মার্চের শুরু থেকেই অনেকগুলো প্রতিষ্ঠান তাদের অপারেশন বন্ধ করেছে, বিশেষ করে ইরানের হামলার কারণে। তো এমন একটা কনটেক্সে ওদের যে শ্রমমন্ত্রী ডক্টর আলী মারবি এলেন এবং আসার পরও যে ওয়ার্কিং গ্রুপের মিটিং, সেই ওয়ার্কিং গ্রুপের মিটিংয়ের পরে আমরা দেখলাম একটা, উনি বলছিলেন যে কর্মী হিসেবে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে কিছু জায়গায় ট্রেনিংয়ের কথা, কিন্তু আমরা যদি যে ঘোষণা বিএসএসের যে নিউজটা আমরা দেখি সেখানে 4টা সেক্টরের কথা বলা হচ্ছে। একটা হচ্ছে ট্রান্সপোর্টেশন, একটা হসপিটালিটি, একটা নার্সিং, এবং আমি যদি ভুল না করি আরেকটা হচ্ছে মোস্ট প্রবাবলি সিকিউরিটি। তো
তো এগুলো যে কথাটা ডক্টর কিন্তু এগুলো কিন্তু বললেন প্রবাসী কল্যাণ মন্ত্রীর বক্তব্য, সেই জায়গাতে আসছি এবং অনুষ্ঠান শুরুর আগে আমরা যে আলোচনাটা করছিলাম সেই প্রসঙ্গটা টানবো। এই যে 4টা সেক্টরের কথা আপনি বললেন, আপনি ভিসা সেন্টারের প্রসঙ্গ অবতারণা করেছেন কিংবা মেডিকেল সেন্টার বা ইত্যাদি ইত্যাদি। দেখুন, অলরেডি যে লোকগুলো আছে সে লোকগুলো সংকটে আছে এবং সেই লোকগুলো সংকটে, এই সংকটের যে ছবিটা বা চিত্রটা, এটা নতুন কিছু নয়। আমি যদি বলি 1 দশক বা আরও বেশি সময় ধরে আমরা এই চিত্রটা দেখি মধ্যপ্রাচ্য তো বটে, বিশ্বের নানান প্রান্তে। এবং আমরা এটাও জানি প্রযুক্তির উৎকর্ষতার সাথে সাথে আপনার আধাদক্ষ বা অদক্ষ যার উপর ভিত্তি করে আমাদের রেমিটেন্সটা টিকে আছে, সেটা কিন্তু ধাক্কা আসছে আজকে নতুন কথা নয়। এটা প্রায় 1 দশক ধরে আমরা আলোচনাগুলো বলছি বা করছি। ধরা যাক আমি তর্কের খাতিরে হসপিটালিটি ম্যানেজমেন্ট কিংবা নার্সিংয়ের জায়গায়, হ্যাঁ আমাদের দেশে গত কয়েক বছরে নার্সিং সেন্টারের বিকাশ লাভ করেছে এবং কোথাও কোথাও কেউ কেউ খুব ভালোও করছে। আমরা যদি হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নার্সিংয়ের কথা দেখি, ইউরোপের যে ট্যালেন্ট পার্টনারশিপের নামে পার্টিকুলার কিছু জায়গাতে তারা লোকজন নেবে বলছে। এখন কথা হচ্ছে, আপনি লোক পাঠাতে চান, কিন্তু লোক যে আপনি পাঠাতে চান বা বলছেন সেটার জন্য আপনার প্রস্তুতি আছে কিনা, এটি একটি বিষয়। আর আরেকটি বিষয় হচ্ছে, আমরা বরাবরই দেখে আসি সরকারি স্তরে যে মিটিংগুলো হয়, এঙ্গেজমেন্টগুলো হয়, এটার পরে চটকদার ঘোষণা দেওয়া হয়, আমরা এই সেক্টরে লোক পাঠাবো, আমরা মালয়েশিয়া বাজার খুলছি। ধরা যাক মালয়েশিয়ার কথাটাই আমরা উদাহরণ হিসেবে বলি। সিন্ডিকেট আছে, সিন্ডিকেট নাই, দেশে 10 জন আছে, তাহলে ওই দেশেও আরও 10 জন আছে। তাহলে এই যে মালয়েশিয়ার খবরটা আমি আপনি কত বছর ধরে কভার করছি, জাস্ট বলেন। বছরের পর বছর কভার করছি। আমাদের কোনো একজন মন্ত্রী বা সচিব যান, ঘটা করে একটা ঘোষণা দেন, একটা প্রেস রিলিজ দেন, মনে হবে সামনের সপ্তাহ থেকে বাজারটা খুলে যাচ্ছে। তো এতে করে আমি মনে করি কি, এই যে ঘোষণাগুলো আপনি দেন, এই ঘোষণা দেওয়ার মাধ্যমে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীর জন্য একটা পথ করে দেন যে বাজারটা খুলে গেছে, তাহলে তুমি টাকা দেওয়া শুরু করো। উনি একটু আগে যেটা বলছেন, 4 লাখ টাকা জায়গায় কেউ কেউ 6 লাখ, 7 লাখ, 8 লাখ টাকা পর্যন্ত দিচ্ছেন। এই প্রলোভনে কেন পড়ছেন? তো বলবে এই যে সরকার থেকে তো ঘোষণা দেওয়া হয়েছে 4টা সেক্টরে মন্ত্রী ঘোষণা দিয়েছে, কিন্তু এই যে ঘোষণাটা দেওয়া হয়েছে এটা কি জয়েন্ট রেকর্ডস অফ ডিসকাশনে আছে বা দুই পক্ষ ইউনানিমাস কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা তা তো আমরা জানি না, দিন তারিখ কবে থেকে সেটাও আমরা জানি না। এটা জানি না বলেই এই ঘটনাগুলো হয়। এটি হলো একটি দিক। আরেকটি দিক নিশ্চয় আমাদের মনে আছে, যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে ফ্লাইট বাতিল হওয়া শুরু হলো। কাতার অন্যতম দেশ এই যে গালফ কান্ট্রিগুলোর মধ্যে যারা উদারতার সাথে বলেছে যে যাদের ভিসা আছে সেটা ওই দিন থেকে পরবর্তী 1 মাসের জন্য এক্সটেন্ড করলো, অর্থাৎ তাদের কর্মী লাগবে, ভালো কথা। কিন্তু যেই হারে আপনি জোর করে কর্মীটা পাঠান, জোর করে এই জন্য বলছি, আপনি তো মার্কেট স্টাডি করেন না। যে লোকগুলোকে আপনি পাঠাচ্ছেন, যে কর্মীগুলো পাঠাচ্ছেন, সেই কর্মী ওইখানে গিয়ে সেটেল ডাউন করতে পারবে কিনা, এইটার কোনো প্রজেকশন না নিয়ে আপনি লোকগুলা পাঠিয়ে দেবেন এবং আলটিমেটলি যে কথাটা উনি বললেন যে তারা যেই কাজে গেছে সেই কাজ পায় না বা সেই কাজটা যেই প্রতিশ্রুতি দেওয়া হয় সেই মেয়াদে তারা করার সুযোগ থাকে না এবং আলটিমেটলি কি হয়, ওই জব থেকে তাদেরকে তারা কাজ হারান, তারা চাকরি হারান। এখন 4 লাখ, 5 লাখ, 8 লাখ টাকা খরচ করে যে মানুষটা বিনিয়োগ করে গেলেন, অনেক ক্ষেত্রে আমরা কি দেখি, ধার দেনা জমি জমা বিক্রি করা হয়, পরিবার মহাজনের দাদন ব্যবসায়ীদের টাকা নিয়েও যান। তো ওই লোকগুলো কি করে এক পর্যায়ে কিন্তু আমরা কাউকে কাউকে দেখি বিয়োগান্তক পরিণতিও ঘটে, জীবনের সবকিছু সম্বল করেই সে বিদেশ যাচ্ছে, বিদেশ গিয়ে দেখা গেল সব হারালো। আবার এদের মধ্যে কাউকে আমরা এমনও দেখেছি, আমরা যাওয়ার পথে ঘটনা তো হয়, সেটা বাদই দিলাম। যে কাতারের প্রশ্নে যদি বলি, এখন এই যে কর্মী পাঠানোর ক্ষেত্রে এই জিনিসগুলো নিয়ে আর কতদিন ধরে আমরা আলোচনা করবো? বছরের পর বছর কিন্তু এই আলোচনাই হয়। এবং ওই আপনার ওই প্রশ্নটা দিয়ে শেষ করি, এটা তো আমরা একপাক্ষিকভাবে বলছি, কিন্তু এরপরে আমি ওনার কাতারের লেবার মিনিস্টারের ভিজিটের পর এর কোনো ফলো আপ কিন্তু কাতারের অনেকগুলো মিডিয়াতে আমরা ফলো করি, সেখানে কিন্তু এটা নিয়ে এই ধরনের কোনো খবর আসেনি। কাজেই এই ঘোষণাটা একপক্ষীয় কিনা সে প্রশ্নটা কিন্তু আমাদের মনে আসে। জি, প্রিয় দর্শক, আলোচনা শুরুর আগে প্রতিবেদন দেখে আসি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সম্প্রতি বাংলাদেশ ডে প্যারেড অনুষ্ঠিত হয়েছে, সেই বিষয়ে আমরা প্রতিবেদনটি দেখে আসি। বর্ণাঢ্য আয়োজনে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ডে প্যারেড। প্যারেডে সিটি ও স্টেটের জনপ্রতিনিধি সহ হাজারো প্রবাসী বাংলাদেশি অংশ নেন, ফলে জ্যাকসন হাইটস হয়ে ওঠে একখণ্ড বাংলাদেশ। রোববার দুপুরে এই প্যারেডের আয়োজন করা হয়। হাতে হাতে বাংলাদেশের জাতীয় পতাকা, মুখে মুখে দেশের গান, ঢাকঢোলের বাজনা আর বাঙালি শিল্প সংস্কৃতির প্রতিকৃতি ধারণ করে পুরো বাংলাদেশকেই তুলে ধরা হয় বর্ণাঢ্য প্যারেডে।
প্যারেডে আমন্ত্রিত অতিথি ছিলেন ইউএস কংগ্রেসম্যান গ্রেস মেং ও টম সোয়াজি, স্টেট সিনেটর জেসিকা রামোস, স্টেট অ্যাসেম্বলিম্যান স্টেভেন রাগা, অ্যাসেম্বলি ওম্যান জেসিকা গঞ্জালেস রোজাস, নিউ ইয়র্ক সিটির কাউন্সিলম্যান ক্রিস্টান শেখর সহ আরও অনেক জনপ্রতিনিধি। সকাল 9টা থেকে বেলা 2টা পর্যন্ত প্যারেডের কর্মসূচি থাকলেও নির্ধারিত সময়ের আগ থেকেই প্রবাসী বাংলাদেশিরা সমবেত হতে থাকেন। গ্রীষ্মকালের গরম হাওয়া উপেক্ষা করে সর্বস্তরের প্রবাসীরা রং বেরঙের পোশাক পরে বাংলাদেশের জাতীয় পতাকা হাতে নিজ নিজ সংগঠনের ব্যানার নিয়ে অনুষ্ঠান স্থলে পৌঁছান। বেলা 11টার দিকে প্যারেড শুরুর স্থল কানায় কানায় ভরে যায়। প্রশাসনের জনপ্রতিনিধিরা ট্রাকের ভাসমান মঞ্চে দাঁড়িয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন। বাংলাদেশের বিশালাকার জাতীয় পতাকা সামনে নিয়ে নিউ ইয়র্ক সিটি পুলিশ বিভাগের চৌকস বাদ্যযন্ত্রের তালে তালে প্যারেডটি শুরু হয়। বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী, সজল, অভিনেত্রী রিচি সোলাইমান ও নওরিন সহ দেশ ও প্রবাসের শিল্পী ও সাংস্কৃতিক জগতের একাধিক তারকাও প্যারেডে অংশ নেন। এরপর দেশের জনপ্রিয় শিল্পীদের সঙ্গীত আর নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে এটি শেষ হয়। প্রিয় দর্শক, আমরা প্রতিবেদনটি দেখলাম, আলোচনায় ফিরছি। সেলিম ব্রাদার, আপনি বলছিলেন যে সেখানে আসলে সংকট রয়েছে, যারা আমাদের কর্মীরা তাদের কাজ কম, তার মধ্যে আমরা এই শ্রমমন্ত্রীর সফর দেখলাম, ঘোষণাটি আমরা শুনলাম। তাহলে আমাদের আসলে এই কাতারের বাজার ধরার জন্য বা এই যে খাতগুলোতে কথা বলা হচ্ছে যে লোক নেবে, এই উপযোগী করার জন্য আমরা কি আলাদা ট্রেনিং সেন্টার করব, নাকি আমাদের যে বিদ্যমান ট্রেনিং সেন্টার আছে সেখানে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে সেইভাবে গড়ে তোলা সম্ভব? কি করা দরকার আসলে? না, অবশ্যই প্রশিক্ষণ তো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু আমি মনে করি প্রশিক্ষণের আগে ওখানকার যে বিরাজমান পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতির উন্নয়নটা খুব বেশি জরুরি, এবং সেই জায়গাটাই কূটনৈতিক প্রচেষ্টা অনেক ভূমিকা রাখবে। এবং আমি মনে করি যে প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে বাজার পরিস্থিতিকে যদি উন্নয়ন না করা যায় সেক্ষেত্রে নতুন লোক পাঠানোর কোনো মানে হয় না। না, কারণ এখানে তো বলা হচ্ছে দক্ষ এবং অদক্ষ, তারা আর অদক্ষ লোক নিতে চায় না, যেটা আমাদের প্রশিক্ষণ মন্ত্রী বলেছেন, দক্ষ লোক নিতে চায়। এবং এই ওয়েল্ডিং টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান, এসি, এরা মানে ওই বিষয়ে এক্সপার্টিজ অর্জন করতে হবে বা নির্দিষ্ট দক্ষতা অর্জন করতে হবে, তারপরে তাদেরকে পাঠাতে হবে। কিন্তু সেটার প্রক্রিয়াটা কী হবে সেটা তো এখনও স্পষ্ট নয়, এবং আপনি জেনে থাকবেন যে কোন 5টি বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র থেকে বা টিটিসি থেকে নেওয়া হবে সেটির নামও কিন্তু আমরা এখনও পর্যন্ত জানতে পারিনি। তো এই পুরো ঘোষণার মধ্যেই কিন্তু আমাদের জন্য কোনো স্পষ্ট গাইডলাইন আছে বলে আমি মনে করি না। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা যেটা আমি বলছিলাম যে কাতারে বিরাজমান পরিস্থিতিটা খুব বেশি আশাজনক নয়। এর কারণটা হচ্ছে যে দেখেন, আমরা যদি 2017, 18, 19, 20, 21 একেবারে করোনাকালীন চলার সময় পর্যন্ত এই 6 বছরের ইতিহাস যদি আমি দেখি, আমার বিভিন্ন গবেষণার কাজেই আমি কাতারের বিভিন্ন রকমের প্রবাসী শ্রমিকদের সাথে কথা বলে দেখেছি, কাতারের একটি বড় সমস্যা হচ্ছে যে বেকারত্বের পাশাপাশি যে ধরনের কাজগুলো পাওয়া যায় সেখানে কিন্তু অনেক নিয়োগকর্তা নিয়মিত বেতন পরিশোধ করেন না। এবং এর আগেও আমরা দেখেছি যে বাংলাদেশের দূতাবাস থেকে নানান রকমের উদ্যোগের কথা বলা হয়েছিল, এবং শেষ পর্যন্ত দেখা গেল যে বাংলাদেশ দূতাবাস থেকে এক ধরনের মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছিল কর্মীদেরকে যে যদি 1 মাসের বেতন বাকি থাকে তাহলে নিয়োগকর্তা পরিবর্তন করতে হবে, আর যদি 2 বা 3 মাসের বেতন যদি বাকি থাকে তাহলে একেবারেই সেক্টর চেঞ্জ করে অন্য সেক্টরে যাওয়া বা একেবারেই ওই নিয়োগকর্তার অন্য কোনো ধরনের সাবসিডিয়ারি কোম্পানিতে কাজ না করা। এবং যদি 3 মাসের অধিক বেতন বাকি থাকে তাহলে সেখানে লেবার ডিসপিউট হিসেবে বা শ্রম অভিযোগ হিসেবে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা শ্রম মন্ত্রণালয়ে অভিযোগ দায়ের করা। সেখানেও আমরা দেখেছি যে যেসব শ্রমিকেরা দীর্ঘদিন বেতন না পেয়ে বা দীর্ঘদিন বকেয়া বেতনের যন্ত্রণা সহ্য করতে না পেরে যখন শ্রম অভিযোগ দায়ের করেছেন, অভিযোগ নিষ্পত্তি হওয়ার আগেই সেসব শ্রমিকদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, তো তাহলে কি সেই জায়গাটাই নিশ্চয়ই কূটনীতিক প্রচেষ্টার একটা ঘাটতি ছিল। এবং এই যে এই বাজারের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য যে আছে যে এই জিনিসগুলো ঘটতে পারে বা এই ধরনের অনিয়মগুলো ঘটতে পারে এবং আমাদের শ্রমিকের কল্যাণের ক্ষেত্রে এই রকমের বাধা আসতে পারে, সেটার জন্য প্রস্তুতি আমাদের কতটুকু সেটুকুও তো চিন্তা করতে হবে। শুধু প্রশিক্ষণের কথা বলে দক্ষ শ্রমিক পাঠিয়ে আমি বড় অঙ্কের রেমিটেন্স পেলাম সেটাই তো আমার মূল লক্ষ্য নয়, বরং একটা রেমিটেন্স বেসড কান্ট্রি হিসেবে বা মাইগ্রেন্ট ওয়ার্কার বেসড কান্ট্রি হিসেবে আমাকে তো সবসময় খেয়াল রাখতে হবে যে দিন শেষে আমি একটা সাস্টেনেবল প্যাটার্ন বা সিস্টেম আমি ডেভেলপ করতে পারছি কিনা। সেই জায়গাটায় আমার কাছে মনে হয় এখনও কমতি রয়েছে। এবং আপনি দেখেন যে কাতারের বর্তমান যে আইন রয়েছে, শ্রম আইন রয়েছে, সেখানে কিন্তু একজন নতুন শ্রমিক যাওয়ার পরে ভালো হোক খারাপ হোক 1 বছরের মধ্যে সে তার মালিক বা নিয়োগকর্তাকে পরিবর্তন করতে পারবে না। তাহলে সেখানকার আইনের মধ্যেই কিন্তু এক ধরনের ফাঁকফোকর রয়েছে যে 1 বছর কাজ করা অবস্থায় বেতন দিক বা না দিক, যত রকমের যন্ত্রণায় থাকুক না কেন, কোনোভাবেই নিয়োগকর্তা পরিবর্তন সম্ভব নয়।
এবং আইনের এই ধারার কারণেই কিন্তু অনেক শ্রমিক সেখানে গিয়ে অনিয়মিত হয়ে পড়ছেন, দীর্ঘদিন বেতন পাচ্ছেন না, 2 মাস 3 মাস খেটে যখন বেতন পান না তখন সে কি করবে? তার পক্ষে কি আরও সম্ভব আরও 9 মাস এরকম বিনা পয়সায় খেটে যাওয়া? এবং এই আইনগুলোকে পরিবর্তন কতটুকু করা যায় বা বাংলাদেশের জন্য স্পেশাল কনসিডারেশনসগুলো কী হতে পারে, সেই আলোচনাগুলো কিন্তু বা সেই বার্গেনিং পয়েন্টগুলো কিন্তু আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না। আর একটা জিনিস যেটা কাতারের বাজারে ঘটে সেটাও আমি পেয়েছি, সেটা হচ্ছে যে বিভিন্ন রকমের আউটসোর্সিং কোম্পানি তারা সেখানে অবস্থানরত নানান এমপ্লয়ারের জন্য তারা লোক সরবরাহ করে থাকে, এবং বাংলাদেশ থেকেও এরকম আউটসোর্সিং কোম্পানি ধরে বহু ওয়ার্কার সেখানে গিয়েছেন এবং রীতিমতো গত 2 বছর 3 বছর 2023 থেকে শুরু করে 23, 24, 25 এই 3 বছরে যেসব আউটসোর্সিং কোম্পানি ধরে আমাদের কর্মীরা গিয়েছেন তারা কিন্তু কার্যত বেকার হয়েই রয়েছেন। এবং তারা যেহেতু একটা বড় টাকা পয়সা খরচ করে গিয়েছেন, যিনি আমার সহ আলোচক বললেন যে যেহেতু একটা বড় রকমের ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ এই যাত্রাটা হয়, সেহেতু চাইলেই কিন্তু চলে আসা যায় না। এটা কিন্তু একটা পিকনিক না যে হুট করে গেলাম আর হুট করে চলে এলাম, বা কোনো আনন্দ ভ্রমণ নয়। তো যেই কারণে শ্রমিকরা আমার রয়েছে, বা আমি খাতা কলমে 4,73,000 কর্মীর কথা যে বলছি, এই 4,73,000 কর্মী কী দশায় আছেন বা কোন ধরনের মানবেতর জীবনযাপন করছেন সেই বিষয়গুলোও কিন্তু আমার মনে হয় দেখা দরকার। তারপরেই প্রশিক্ষণ দিয়ে দক্ষ শ্রমিক হিসেবে নির্দিষ্ট কন্ট্রাক্টের ভিত্তিতে তখন পাঠালে পরে আমি মনে করি সেটা আরও বেশি দীর্ঘস্থায়ী হবে এবং সেটা আমাদের জন্য বেশি বেশি লাভজনক হবে। লাভ শব্দটাকে আমি ওই অর্থে ব্যবহার করছি না, প্রফিট লস হিসেবে বলছি না। লাভ শব্দটাকে আমি বলছি যে দীর্ঘমেয়াদে আমাদের পুরো বাজার ব্যবস্থার জন্য এবং পুরো আমাদের প্রবাসী ভাই বোনদের জন্য যেন জিনিসটা সুন্দর, স্বচ্ছ এবং দীর্ঘস্থায়ী হয়, সেই অর্থে বলছি আমি। আপনি বলছিলেন যে আমরা এবং আমরা নিজেরাও খেয়াল করে দেখি, যখনই এরকম কোনো ডেলিগেশন আসে অথবা আমাদের মন্ত্রী, মিনিস্টার, সচিব যখনই বাইরে যান এই ধরনের বৈঠক করে, সাথে সাথেই মানে একটা ঘোষণা দেওয়ার জন্য আমরা সংবাদকর্মী হিসেবে জানি আমাদের সাথেও তারা যোগাযোগ করেন যে এটা যেন গুরুত্ব দিয়ে ছাপানো হয় বা প্রচার প্রকাশ করে। এবং এর যে নেগেটিভ দিক সেটি আপনি তো বললেন যে অনেক যারা এজেন্সি ব্যবসাকে প্রলোভনে পড়ে, অনেক মানুষ প্রলোভনে পড়ে। কিন্তু এই টেন্ডেন্সিটা কেন? এই যে মানে ঘোষণাতে আগেই জানিয়ে দেওয়া হবে, ধরেন হয়তো কাজের ক্ষেত্রে 100% হলো না, 2%, 1% হলো, একটা মিটিং হলো, ঘোষণা দিয়ে বসলো। এটা ঘোষণাটার মানে সস্তা জনপ্রিয়তার এক ধরনের প্রতিযোগিতা থাকেই, সেটা ইরেসপেক্টিভ টু রেজিম। আপনার নিশ্চয় মনে আছে আজ থেকে 15 বছর 18 বছর আগে যখন 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলো, তখন তৎকালীন যে মন্ত্রী ছিলেন তিনি একটা ঘোষণা দিলেন, নাম্বার গেমের কথা আমি যদি একটু মনে করিয়ে দিই, যে আমি বছরে 5 লাখ 8 লাখ এই যে ফিগারগুলো আপনি যখন সেট করে দেন যে আমার এই বছরে আমি 5 লাখ লোক পাঠাবো, 8 লাখ লোক পাঠাবো, 10 লাখ লোক পাঠাবো, যে কথাটা আমার সমালোচক বলছেন যে আপনি লোক পাঠান এবং এই লোকগুলো তো মেশিন না, মানুষ, রক্তে মাংসের মানুষ, এবং তাদের টাকায় তাদের রেমিটেন্স দিয়ে কিন্তু আমাদের অর্থনীতি সচল থাকে। এই যে রেমিটেন্স রিজার্ভ এগুলো তো এখান থেকে আসে। তো সেই জায়গাতে আপনি যখন ওই একটা ফিগার মাথায় ঘুরে যে আমি লোক পাঠাবো, এখন লোক আপনি কি, লোক তো আপনি পাঠাচ্ছেন না, আপনি তো এখানে রেগুলেটর বা ফ্যাসিলিটেট করবেন। লোক তো প্রাইভেট সেক্টর দিয়ে হয়, যায় আরও বেশি যায় সামাজিকভাবে। এখন একটা হচ্ছে ওই প্রলোভনে থাকে এবং এটার একটা ক্রেডিট নেওয়ার প্রবণতা থাকে। আপনি লোকটা পাঠাচ্ছেন, লোকটা গিয়ে কাজ পাচ্ছেন কিনা, তার সুরক্ষা আছে কিনা। কাতারের যে আইনের কথা উনি বললেন যে 1 বছর পর্যন্ত আপনি কর্মস্থল পরিবর্তন করতে পারবেন না। এখন যে লোকটা 4 বা 5 লাখ টাকা কিংবা 8 লাখ টাকা দিয়ে গেল, যেই অঙ্গীকার তার সঙ্গে করা হয়েছিল সেটির যদি লঙ্ঘন ঘটে, তাহলে এটা তো অবধারিতভাবে আমি আপনি হলেও তাই করতাম। এটা তো সরকার দেখবে 1 নম্বর। এবং এখানে প্রতিনিধি দূতাবাস কি, এখানে সরকার প্রতিনিধি বলুন, দূতাবাস বলুন, অবশ্যই এটা সরকারের দায়িত্ব, এবং সরকার হিসেবে যেই দেশে আমাদের মিশন আছে মিশনের দায়িত্ব এটা, এবং সরকারের সেখানে মানে কঠোর নজরদারি থাকা উচিত। প্রাসঙ্গিকভাবে একটা প্রশ্ন বলি, আপনি বলছিলেন না যে 4টা ট্রেডের কথা আমরা বলছি, আমরা এই কাতারের পেনিনসুলা বলে একটা আউটলেট আছে খুবই মর্যাদা সম্পন্ন, তারা কাতারের শ্রমমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকের পর বলছেন যে দুপক্ষ যেই আপনার যে মেকানিজম বা ফ্রেমওয়ার্ক আছে সে ফ্রেমওয়ার্কটা আরও উন্নত করার জন্য কথা বলেছেন, এবং লেবার রিলেটেড মেকানিজমগুলো যাতে ফার্দার কনসলিডেট করা যায়। এখন এই ফ্রেমওয়ার্কের যে ইঙ্গিতটা পেনিনসুলার এই রিপোর্টে বলা হচ্ছে, সেটা কিন্তু আমরা আমাদের আলোচনাতে এই জিনিসটাই বলছি, রাইটসের কথা, তার সেফটির কথা।
এখন আপনি এই কর্মীগুলো ভিসা পাচ্ছে না, কিংবা আপনি ভিসা এক্সটেন্ড করা হচ্ছে না, সে 3 বছরের জন্য বা 1 বছরের জন্য গেলেন, কিন্তু দেখা গেলো তার ভিসাটা ওই মেয়াদের নয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই যে যুদ্ধ শুরু হলো, যুদ্ধের পর তার ফ্লাইট শিডিউলটা, যে ফ্লাইটটা ক্যান্সেল হলো, এটা রিশিডিউল করলে প্রপারলি পাচ্ছে কিনা সেই জিনিসটা দেখা আপনার দায়িত্ব। সেটা যদি না দেখেন, রাষ্ট্র হিসেবে আপনি আপনার দায়িত্বটা সুচারুভাবে পালন করছেন না। মোদ্দা কথা আমি বলতে চাই, আপনার দায়িত্ব হচ্ছে অবশ্যই কর্মীর বৈদেশিক কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, কিন্তু পাশাপাশি নিশ্চিত করতে হবে যে কর্মীটা গিয়ে তার সুরক্ষা ঠিকমতো আছে কিনা, সে বেতন পাচ্ছে কিনা, সে একটা সুস্থির জীবনযাপন করতে পারছে না। মিডল ইস্ট আমাদের বড় কাজের জায়গা, এবং আমরা প্রতি বছর অত্যন্ত মর্মান্তিক ঘটনা হয়, এই মিডল ইস্ট থেকে লোকজন লাশ হয়ে ফিরেন। কেন ফিরেন? সে বিপুল পরিমাণ টাকা বিনিয়োগ করে যান, ওইখানে যে বেতন এবং চাকরির যে পরিস্থিতি, সেটা তার সাথে আপোষ করতে গিয়ে তার লাইফস্টাইলে অনেক কম্প্রোমাইজ করেন। সে খাওয়ার থেকে শুরু করে তার লজিং থেকে শুরু করে অনেক জায়গায় তাকে কম্প্রোমাইজ করতে হয়, এবং অবধারিতভাবে তাকে মৃত্যুটাকে আলিঙ্গন করা ছাড়া উপায় থাকে না। তো সেই জায়গাতে আপনি যে বলছেন, এই যে ঘোষণা দেওয়া বা না দেওয়া, এই জায়গাতে আমার মনে হয় আমাদের অতীতের যেই সংস্কৃতি, সেই সংস্কৃতি থেকে বের হয়ে আসা উচিত। এই জন্যই যাতে বিদেশে কাজের মাধ্যমে যারা জীবনটা পাল্টাতে চান, তারা যাতে প্রলোভনে না পড়েন, প্রলোভনের ফাঁদে নিজেদের জড়িয়ে না ফেলেন। কিন্তু আপনি শেষ কথা দিয়ে বলেছিলেন যে প্রলোভনের ফাঁদে না পড়ে, কিন্তু মানুষ তো আসলে পড়ছেই। আমরা দেখি নানাভাবে তাদেরকে প্রলোভিত করা হয়। একটা তো এই ঘোষণা এরকম দেওয়া হয় সরকারের লেভেল থেকে, কতটুকু অর্জন হলো না হলো আসলে এটা বোঝা যায় না, কিন্তু ঘোষণা তো চলেই আসে। প্রলোভনের ফাঁদ থেকে মানুষকে ঠেকানো যাচ্ছে না, এবং দেশব্যাপী এতে একটা দালাল চক্র বিস্তৃত আছে, এবং তাদেরকে এই যখনই এ ধরনের ঘোষণা আসে তখনই কিন্তু তারা সক্রিয় হয়ে ওঠে, তাদেরকে থামানো যায় না। এই থামানোর জন্য বা এইরকম ঘটনা যাতে না ঘটে, হয়তো একটা সুখবর সরকার দিতে চাচ্ছে, দিল, কিন্তু এরকম মানে দালালরা যেন ফাঁদে ফেলতে না পারে, সেটা ঠেকানোর জন্য কোনো ব্যবস্থা বা কোনো কিছু বা কোনো সুপারিশ, কোনো কিছুতে আমরা চোখে পড়ে না। জি, একদম তাই। এবং দেখেন, বাংলাদেশের অভিবাসন খাত নিয়ে দীর্ঘদিন কাজ করতে গিয়ে আমার কাছে মনে হচ্ছে এই খাতের সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে যে তথ্যের অভাব। সুনির্দিষ্ট কোনো তথ্য আপনি পাবেন না। ধরেন আমি যদি কাতারে যেতে চাই, একটা ওয়ার্ক ভিসা নিয়ে আমি কাতারে যেতে চাই, এটা যদি আমার মনোবাঞ্ছনা হয়, এটা পূরণ করার উপায়টা কি? আমাকে কেউ পথ দেখাচ্ছে না। আমি একটা গ্রামে বাস করছি, আমি বিদেশ যাব, কাতারে যেতে চাই, কিন্তু সেই কাতারে যাওয়ার প্রক্রিয়াটা কি, সেই প্রক্রিয়াটা সম্পর্কে আমি কোথাও জানতে পারছি না। আমার সামনে কোনো স্পষ্ট গাইডলাইন নাই, বা সরকার আমাকে বলছে না যে স্টেপ 1 এটা, স্টেপ 2 এটা, স্টেপ 3 এটা। তাহলে আমার জন্য উপায় কি? আমার জন্য উপায় হচ্ছে আমার পাশের বাড়িতে যেই মানুষটা দালালি করে বা দীর্ঘদিন ধরে বিদেশে শ্রমিক নিয়ে যায়, তার উপর নির্ভর করা। কারণ আমার কাছে মনে হচ্ছে যে যদি আমি আমার টাকাটা মার খাই বা আমি যদি শেষ পর্যন্ত ব্যর্থ হই, তবু তো আমি এই লোকটাকে ধরতে পারবো। এই যে প্রক্রিয়াটা গড়ে উঠেছে, সেই প্রক্রিয়াটার কারণেই কিন্তু দালাল নির্ভরতা অনেক বেশি। তাহলে দালালগুলোকে রেজিস্ট্রেশনের আন্ডারে নিয়ে আসেন, দালালগুলোকে বেশি বেশি করে মনিটর করেন, দালালগুলোকে নির্দেশ দেন। দালালরা যেই সব রিক্রুটিং এজেন্সির হয়ে কাজ করে, সেই রিক্রুটিং এজেন্সিগুলোকে আপনি কঠোর নির্দেশনা দেন। রিক্রুটিং এজেন্সি মনিটরিং এর আওতায় সার্বিকভাবে আনা সম্ভব হয়নি, সেখানে দালালদের মানে সেটাই, সেই দুর্বলতাগুলোই তো এখন সারিয়ে তোলা সম্ভব। এবং আমার কাছে মনে হয় যে নতুন সরকার অনেক রকমের উদ্যোগের কথাই তারা চিন্তা করবেন, কিন্তু রিক্রুটিং এজেন্সিগুলোকে মনিটর করা এবং দরকার হলে রিক্রুটিং এজেন্সিগুলোকে ক্যাটেগরাইজ করা, র্যাঙ্কিং করা, যে কোনটা এ গ্রেডের রিক্রুটিং এজেন্সি, কোনটা বি গ্রেডের রিক্রুটিং এজেন্সি। 3000 3,500 রিক্রুটিং এজেন্সি আছে। এমনও আছে যে একজন রিক্রুটিং এজেন্সি সে আরও তার নিজের ওয়াইফের নামে, বাচ্চার নামে, শ্যালিকার নামে, শ্যালকের নামে, চাচাতো ভাইয়ের নামে, মামাতো ভাইয়ের নামে, ফুফাতো ভাইয়ের নামে 13টা রিক্রুটিং এজেন্সির লাইসেন্স তারা নিয়ে রেখেছে। আচ্ছা, একই লোক, তার 13টা রিক্রুটিং এজেন্সি আছে। যদি আমার এটা ব্ল্যাক লিস্টেড হয়, আমি ওটা খুলবো। এটা যদি আমার ব্ল্যাক লিস্টেড হয়ে যায়, তাহলে আমি এটা দিয়ে ব্যবসা চালিয়ে নেব। এই প্রক্রিয়ার সুযোগটা তো কীভাবে তৈরি হলো? একটা কঠোরভাবে দুর্নীতি বিরোধী যদি একটা পন্থা নেওয়া যেত, তাহলে তো নিশ্চয়ই এটা ঘটতো না। তাহলে এখানে এই প্রক্রিয়াগুলোকে আমার মনে হয় ঠিক করার সময় এসছে, এবং নতুন সরকারের উচিত সেইগুলো নিয়ে বেশি বেশি কাজ করা। আর একটি জিনিস যেটি হয় না, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় মনে হচ্ছে, সেটা হচ্ছে যে মিডিয়া কন্টেন্ট অ্যানালিসিস হয় না আমাদের দেশে। এই যে একটি খবর আমরা মিডিয়াতে দিচ্ছি বা বলছি যে এই খবরটা প্রচার হোক বা যাক, সরকারের সফলতা হিসেবে দেখানোর চেষ্টা করছি, কিন্তু যেই প্রবাসী ভাইয়েরা কাতারে অবস্থান করছেন, তারা যখন এই খবরগুলো দেখেন, নিশ্চয়ই সেই ইউটিউবের ভিডিওর নিচে অনেকগুলো কমেন্ট করেন। সেই কমেন্টগুলো পড়লেও তো বোঝা যায় যে রিয়াকশনসটা কী হচ্ছে। আপনি গিয়ে দেখেন যে আজকে যতগুলো নিউজ এসছে কাতারের শ্রমমন্ত্রীর সাথে আমাদের বৈঠকের যেই নিউজগুলো এসছে, আপনি নিউজের নিচের কমেন্টগুলো দেখেন, প্রবাসী ভাইয়েরা একটাই কথা বলছেন
যে যেখানে আমরা দিনের পর দিন কাজ না পেয়ে মানবেতর জীবনযাপন করছি, সেইখানে নতুন ভিসা দেওয়ার পায়তারা করা মানে দালালের পেট ভরা, অথবা রিক্রুটিং এজেন্সিকে ব্যবসার সুযোগ করে দেওয়া। তাহলে এই যে একটা মেসেজ আমার সামনে চলে আসছে, সেইটাকে যদি আমি অ্যানালাইজ করতে পারতাম ভালো করে, তাহলে নিশ্চয়ই আমি এই ধরনের সংবাদ প্রচার থেকেও নিজেকে বিরত রাখতে পারতাম, বা অন্য ওয়েতে আমি খবরটাকে হয়তো বা প্রচার করতে পারতাম। সেই জিনিসটা হয় না। আর 2 নম্বর যে জিনিসটা হয় না বলে আমি মনে করি, সেটা হচ্ছে যেই দেশে আমি নতুন শ্রমিক পাঠাতে চাই সেই দেশে অবস্থানরত শ্রমিকদের একটা মতামত জরিপ করা বা পারসেপশন সার্ভে করা, যে আমরা এখন নতুন করে আরও শ্রমিক পাঠাতে চাই, তোমরা গিয়েছো, তোমরা কী অবস্থায় আছো, সেখানকার সুযোগ সুবিধাগুলো কি, আমরা নতুন শ্রমিক এখন পাঠাবো নাকি আরও 5 বছর পরে পাঠাবো। প্রবাসীদেরকে আমরা শুধুমাত্র পাঠিয়ে দিয়েই মনে করি যে একটা বিরাট কাজ করে ফেলেছি, তাদেরকে আর কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মধ্যে আমরা রাখি না, কোনো ধরনের কূটনৈতিক প্রচেষ্টার মধ্যে আমরা রাখি না, কোনো ধরনের মন্ত্রণালয় সংক্রান্ত কোনো মিটিং, কোনো কিছুতে তাদের কিন্তু কোনো প্রতিনিধিত্ব থাকে না। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে প্রবাসীদেরকে শুধু পাঠালেই চলবে না, তাদেরকে আরও বেশি সন্নিবেশন করা দরকার, এবং তারাই ভালো বলতে পারবেন যে কোন বাজারে কি ঘটছে, কোন বাজারে কোন কোন দুর্বলতাগুলো রয়েছে, কোন দুর্বলতাগুলো সারালে পরে আমাদের শ্রমিকরা সেখানে গিয়ে ভালো করবেন। তো সেই জায়গাটায় আমার কাছে মনে হয় যে সরকারের এখন অনেক কাজ করার জায়গা রয়েছে, এবং সেগুলো যদি সুন্দরভাবে কাজ করা যায় অবশ্যই কাতারের বাজার আমাদের ভালো ফল দিবে। এবং সেটা তো এর আগেও দিয়েছে। 1970 সালের পর থেকে আমরা দেখে এসেছি যে মধ্যপ্রাচ্যের বাজারই মূলত আমাদের জন্য একটা বড় শ্রম বাজার হয়ে এসেছিল। সেখানকার দুর্বলতাগুলো সারিয়ে তুলে সেটাকে নিখুঁত করতে পারলে অবশ্যই আমরা সেখান থেকে লাভবান হব। একটা তো গেল আমরা ক্রেডিট নেওয়ার জন্য বা দেখানোর জন্য যে ঘোষণা দিয়ে ফেলি, কিন্তু আরেকটা দেখি যেন তেন উপায়ে যে লোক পাঠানোর টেন্ডেন্সি, এটা একদম শুরু থেকে চলে এসছে, এবং এত বছর পরেও এই টেন্ডেন্সিটা রয়ে গেছে। যে সরকারি আসুক এই টেন্ডেন্সি যে কোনোভাবে একটু পাঠাতে পারলেই হলো। একটু সংক্ষেপে আমরা শেষ। যে মূল এবং প্রধান বিষয় হচ্ছে যে মানে একটা আমরা বড় ক্যানভাসে দেখিনি। আমি খুব কাতারের সাথে ঠিক ইউরোপ যায় না, কিন্তু আমি ইউরোপের ট্যালেন্ট পার্টনারশিপের সাথে কেন বলছি, তারা শিপ বিল্ডিং, ধরেন আমরা জাহাজ নির্মাণ শিল্পে ভালো করেছি। আমি নার্সিং স্কুলের কথা বলছি যে বাংলাদেশে গত 5-7 বছরে প্রচুর হয়েছে, কিন্তু এই প্রচুর হওয়ার মধ্যে কিছু মানসম্পন্ন হয়েছে, এটাও সত্যি কথা। না হলে এটা তো বাজার আছে, চাহিদা আছে, দেশের ভিতরে যেমন আছে বাইরেও আছে। তাহলে ইটালি জার্মানির মতো দেশ যখন বলে যে তারা পার্টিকুলার সেক্টরে, সেটা হসপিটালিটি ম্যানেজমেন্ট, তারপরে বয়স্ক এবং প্রবীণদের দেখভাল করার জন্য কেয়ার গিভারের কথা বলছি, নার্সিংয়ের কথা বলছি, তার মানে ওই জায়গাতে তারা সম্ভাবনা দেখে। তো দুটা সেক্টরের সাথে কিন্তু আমি কাতারের সাথে ইউরোপের মিল খুঁজে পাই বলে এই বিষয়টা বলছি। আপনি বড় ক্যানভাসে জিনিসটাকে দেখেন, যে আমরা বলছি না যে ট্রেনিং সেন্টারগুলো আছে, সেই ট্রেনিং সেন্টারকে 40 বছর আগে চিন্তা না করে আপনি এখন থেকে পরবর্তী 30-40 বছর না যান, অন্তত 10 বছর পরের দুনিয়াটার জায়গা থেকে চিন্তা করেন যে কাজের ক্ষেত্রগুলো কোথায় বিকাশের বা সম্প্রসারণের সুযোগ আছে। সেইভাবে যদি আপনি আপনার লোকজনের জন্য দক্ষতা নিশ্চিত করতে পারেন, তাহলে এটা আপনার জন্য এই নতুন বাজার খোঁজা বা নতুন বাজারে লোক পাঠানোর এই যে প্রতিযোগিতা, সেখানে অন্তত আপনি বলতে পারবেন যে আপনি এই কাজটা করছেন, 1 নম্বর। আর 2 নম্বর আরেকটা জিনিস কি, বারবার বলছি, ব্যবসাটা সরকার করবে না, প্রাইভেট সেক্টর করবে। তাহলে আপনি প্রাইভেট সেক্টরকে ওখানে এঙ্গেজ করেন, যে প্রাইভেট সেক্টরকে বলেন যে আপনারা এই জায়গায় ইনভেস্টটা করেন, যাতে করে আমার এই কর্মীগুলোকে আমি দক্ষতা দিতে পারি, যে দক্ষতা দিয়ে তারা নিজেদেরকে কম্পিটিটিভ মার্কেটে এসেনশিয়াল হিসেবে প্রমাণ করতে পারেন। এই জিনিসগুলো যদি আপনি করতে পারেন, তাহলে আমি বলতে পারি যে আগের ধারা থেকে বেরিয়ে এসে আপনি অন্তত নতুন কিছু করার চেষ্টা করছেন। ধন্যবাদ রাইদেজ এবং ডক্টর সেলিম দুজনকে চমৎকার আলোচনার জন্য। প্রিয় দর্শক, আমরা আমাদের দুজন অতিথি অত্যন্ত চমৎকারভাবে কাতারের শ্রমবাজার নিয়ে আজকে আলোচনা করেছি। সেখানে বিভিন্ন বিষয় তারা তুলে ধরেছেন, কী কী সমস্যা রয়েছেন সেই বিষয়গুলো তুলে ধরেছেন। তো নিশ্চয়ই আপনারা শুনেছেন। আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।